Hello, my dear students of class 8. I hope you are keeping well at home. Though you cannot go to school, you are missing the school days very much. Myself also. I am also missing the school days very much. আমিও কিন্তু স্কুলকে ভীষণভাবে মিস করছি, কিন্তু কি করা যাবে, পরিস্থিতির শিকার আমরা। যাই হোক, এজন্যই আমরা এই ভিন্ন ব্যবস্থা নিয়েছি যাতে তোমাদের কাছে আমরা পৌঁছতে পারি তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। তো সেই প্রসঙ্গেই আজকে আমরা এটা আলোচনা করব অষ্টম শ্রেণীর সিভিক্স বিষয়ে পৌরজীবনে যেটা রয়েছে, যে প্রথম অধ্যায় দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু মূল পর্বে যাওয়ার আগে একটা কথা আমাকে বলো তো, নিশ্চয়ই এমন তো কোনোদিন হয়েছে তোমাদের যে দৌড়ে দৌড়ে স্কুলে গেলে কিন্তু গিয়ে দেখলে যে স্কুলের গেটটা, মেইন গেটটা বন্ধ। তো কাউকে বললে হয়তো গেট খোলার জন্য, কিন্তু কেউই গেট খুললো না, মন খারাপ করে বাড়ি ফিরে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে আজকে তো ক্লাসই করা হলো না, বন্ধুদের সঙ্গে দেখা হলো না, খেলতেই পারলাম না আজকে, ঠিক কিনা? এমন হয়তো অনেক সময়, নাকি? কিন্তু আরেকটা জিনিস চিন্তা করে দেখো, তুমি হয়তো কোনো কারণে ঢুকতে পারলে, মানে সময়ের পরে স্কুলে ঢুকলে, তো যিনি শিক্ষক বা শিক্ষিকা যিনি ক্লাস নিচ্ছেন, তিনি হয়তো রোল কল সেরে ফেলেছেন, প্রেজেন্ট অ্যাবসেন্ট এগুলো দেওয়া হয়ে গেছে, তিনি কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছেন। তখন সেই মুহূর্তে যখন তুমি ক্লাসে ঢুকবে, তখন কি হবে? একটা ক্লাসে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেই যে রোল কলটা করা হয়ে গেছে, নাম্বার মানে প্রেজেন্ট অ্যাবসেন্ট এগুলো ঠিক হয়ে গেছে, সেটাকে আবার কারেক্ট করা, কাটাকাটি করা, বা যিনি পড়াচ্ছেন তারও একটা বিঘ্ন সৃষ্টি হবে। তো এজন্যই এই নিয়মটা করা হয়েছে যে তুমি একটা নির্দিষ্ট সময়ের পরে তুমি কিন্তু আর ক্লাসে ঢুকতে পারছো না। সেটা সবার জন্য একই নিয়ম। আচ্ছা, এই যে ব্যক্তিগত জীবনে এই যে সমস্যাটা, এটাকে তুমি যদি একটা গোষ্ঠী জীবনের মধ্যে নিয়ে আসো, যে নিয়ম শৃঙ্খলার প্রয়োজনীয়তাটা কি সেটা আমরা একটু দেখে নিই। সমাজে বহু ধরনের গোষ্ঠীরা রয়েছে, ঠিক আছে? তো এই একটা গোষ্ঠীর মধ্যে, যে কোনো একটা গোষ্ঠীর মধ্যে তাদের নিজস্ব নিয়ম শৃঙ্খলা, আইন কানুন, সংস্কার, এগুলো তারা মেনে চলে থাকে, ঠিক কিনা? তাহলে সেই সমাজ ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাদের নিয়ম শৃঙ্খলা, তাদের নিয়ম নীতি, সংস্কার, এগুলোকে তারা অবশ্যই মেনে চলতে বাধ্য, তারা মেনে চলে, বংশ পরম্পরায় সেটা চলতে থাকে। এখন এই বিষয়টাকে তুমি যদি বৃহত্তর সমাজের ক্ষেত্রে নিয়ে আসো, তাহলে দেখো বিষয়টা কি হচ্ছে। একটা বৃহত্তর সমাজে বহু জাতি গোষ্ঠীর লোকরা রয়েছে, ঠিক কিনা? তাহলে এই যে বহু জাতি গোষ্ঠীর লোকেরা রয়েছেন, বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা রয়েছেন, তাহলে এই যে বিভিন্ন জাতি গোষ্ঠী, ধর্ম বিশ্বাস এর লোকেরা রয়েছেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম নীতি, সংস্কার এগুলো রয়েছে। তাহলে একটা বৃহত্তর সমাজ ব্যবস্থায় যে নিয়ম নীতির কতটা প্রয়োজন, সেখানে যদি নিয়ম নীতি নির্ধারিত করা না থাকে, তাহলে সমস্যাটা কি হতে পারে? সেই যে বিভিন্ন জাতি গোষ্ঠীগুলি রয়েছে, তাদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, মারামারি হতে পারে, তো সামাজিক শান্তি বিঘ্নিত হতে পারে। এখন এই নিয়মের বিষয়টাকে আমরা যদি দেশের জন্য নিয়ে আসি, তাও আবার মতো করে আমাদের মতো যদি দেশ হয় ভারতবর্ষ, তাহলে কি সমস্যাটা হতে পারে আমরা একটু দেখে নিই। তোমরা সবাই জানো যে আমাদের দেশ একটা বৈচিত্র্যময় দেশ, একটা বিশাল দেশ, যেখানে ধর্ম, ভাষা, সংস্কৃতি, যা কিছুই বলো, জাতি গোষ্ঠী বহু ধরনের, সেই যুগ যুগ ধরে এখানে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষেরা এসেছেন, এখানে স্থায়ী বসতি গড়েছেন। তো এই যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষেরা এই দেশে রয়েছেন, তাদের নিজস্ব নিয়ম কানুন, নিজস্ব সামাজিক ব্যবস্থা, এসবের মধ্যে অন্য আরেকটা জাতি গোষ্ঠীর সামাজিক ব্যবস্থা, ধর্মীয় নীতি, এসবের মধ্যে মানে পার্থক্য থাকতেই পারে। তখন সেগুলোর মধ্যে যদি কোনো বিবাদ সংঘটিত হয়, তাহলে দেশের শান্তি বিঘ্নিত হবে। তাহলে দেশের মধ্যে যে বিভিন্ন ধরনের সমাজ ব্যবস্থাগুলি রয়েছে বা রাজনৈতিক পরিকাঠামো রয়েছে, এসবের একটা নির্দিষ্ট নিয়মে চলাটা খুবই প্রয়োজন। তোমরা কি মনে করো? ঠিক কিনা? একটা নিয়মে চলতে হবে তো, নাকি? তাহলে এই যে নিয়ম মেনে চলার জন্য একটা দেশের মধ্যে যে জিনিসটা প্রয়োজন সেটা, আচ্ছা, এই যে মুখে মুখে বলছি নিয়মের কথা, যেমন বললাম তুমি স্কুলের যাচ্ছ, স্কুলের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, একটা জাতি গোষ্ঠীর ক্ষেত্রে নিয়ম রয়েছে, বৃহত্তর সমাজ ব্যবস্থায় তার নিয়ম রয়েছে। তাহলে একটা দেশ পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে, তাহলে সেগুলো কি শুধু মুখে মুখে বললেই হবে সেই নিয়মগুলো? নিশ্চয়ই না। তাহলে সেই নিয়মগুলো কোথাও না কোথাও লেখা থাকতে হবে। দোজ মাস্ট বি রিটেন সামওয়্যার। দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ এ কান্ট্রি বাই হুইচ ইট ইজ রানিং, দোজ মাস্ট বি রিটেন সামওয়্যার। এই যে সামওয়্যার, কোথায় লেখা থাকবে? যেখানে লেখা থাকে সেটাকেই বলা হচ্ছে দ্য কনস্টিটিউশন, মানে বাংলায় যাকে বলা হয় সংবিধান। তাহলে আমরা বুঝতে পারছি একটা দেশের পক্ষে তার সংবিধান কতটা বেশি প্রয়োজনীয়, এবং যে দেশের মধ্যে বহু ধর্ম জাতি গোষ্ঠীর লোকেরা রয়েছে,
সেখানে সেই নিয়ম নীতি লিখিত বইটির প্রয়োজনীয়তা কতটা বেশি। এখন আমরা দেখি শুধু ভারতবর্ষ নয়, আমরা সামগ্রিক অর্থে যে একটা দেশের জন্য সংবিধান কতটা প্রয়োজন। ঠিক আছে, সেই জিনিসটা আমরা তো যাচ্ছি এখন। আমরা প্রথমেই যেটা বলছি, আমি এখানে একটা পয়েন্ট লিখেছি যে দেশের প্রকৃতি নির্ধারণ। এখন আমরা যদি ধরো মনে করি আমরা ভারতবর্ষের কথাই ধরলাম, যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা তোমার দেশটা কেমন, তো তুমি কি বলবে? আচ্ছা যদি বাংলা সাহিত্যে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে তোমার দেশটা কেমন, তাহলে তুমি কি বলবে? যে আমার দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, আমার দেশ ভারী সুন্দর, বা বিভিন্ন ভাবে তুমি এভাবে মানে লিটারেচার যেটা সাহিত্যের ভাষায় তুমি বলবে। কিন্তু এই প্রশ্নটা যখন করা হবে সিভিক্সে বা পৌরজীবনে, আমাদের পলিটিক্যাল সায়েন্স বলো যাই বলো, সিভিক্সে যদি এই প্রশ্নটা করা হয়ে থাকে যে তোমার দেশ কেমন, তাহলে কি তুমি ওই কথাগুলো বলতে পারবে যে আমার দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা? না, সেটা সাহিত্যের ভাষায় হয়, কিন্তু আমাদের পৌরজীবনের ভাষায় কিন্তু এভাবে দেশকে ব্যাখ্যা করলে হবে না। তখন কি বলতে হবে? তখন তোমাকে যে তোমার দেশটা কেমন সেটা বোঝাতে গিয়ে তোমাকে কিন্তু অন্যভাবে ব্যাখ্যা করতে হবে, অন্য কথা বলতে হবে এখানে, যে তোমার দেশটা কেমন। হ্যাঁ, তাহলে আমরা যদি আমাদের দেশের কথা ধরি, ভারতবর্ষের কথা ধরি, তাহলে ভারতবর্ষকে বোঝানোর জন্য 5টা শব্দ রয়েছে যেগুলো দিয়ে তুমি তোমার দেশকে ব্যাখ্যা করতে পারো, তুমি তোমার দেশকে বোঝাতে পারো। সেই 5টা শব্দ কি কি? যেগুলো আমাদের সংবিধানের প্রস্তাবনায় রয়েছে, যেটাকে বলা হয় প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ইট ইজ ডিক্লেয়ার্ড দ্যাট ইন্ডিয়া ইজ এ সভরিন সোশিয়ালিস্ট ডেমোক্রেটিক সেকুলার কান্ট্রি। গট দ্য পয়েন্ট? তো এই যে কথাগুলো বলা হচ্ছে, যে আমরা প্রথমেই দেখিনি যে ভারতবর্ষের প্রকৃতিটা কেমন, তা কিন্তু ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায়, যেটাকে বলা হয় প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, তাতেই লেখা রয়েছে। তো প্রথমত কি আছে আমরা দেখি। প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সার্বভৌম। এটাকে বলা হচ্ছে ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ। ইন্ডিয়া ইজ এ সভরিন কান্ট্রি, যাকে বলা হয় সভরিন। যাকে বলা হয় সভরিন কান্ট্রি। এই সার্বভৌম কথাটার মানে কি তোমরা নিশ্চয়ই শুনেছো ছোট ক্লাসেও, তোমরা তখন 6 এ 7 এ এই সম্পর্কে এই ওয়ার্ডটা শুনে থাকবে যে ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ, বা ইন্ডিয়া ইজ এ সভরিন কান্ট্রি। আমরা কি অর্থে বলছি যে ভারতবর্ষ একটা সার্বভৌম দেশ? হ্যাঁ, এর দুটো দিক আছে, তাহলে এটা আমরা দেখে নি বিষয়টা কি কি আছে এর মধ্যে। আমরা এটাকে বলা হয় যে ইন্টারনাল সভরিনটি এন্ড এক্সটার্নাল সভরিনটি, দু ধরনের আছে, আভ্যন্তরীণ সার্বভৌমিকতা এবং বাহ্যিক সার্বভৌমিকতা। এই আভ্যন্তরীণ সার্বভৌমিকতাটা কি? হ্যাঁ, দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারই হচ্ছে শেষ কথা। দ্য গভর্নমেন্ট উইল সে দ্য লাস্ট ওয়ার্ড, মানে সরকারের ঊর্ধ্বে কেউই নয়, সরকারি নিয়ম নীতি সরকারি পরিচালনা ব্যবস্থার ঊর্ধ্বে কেউই নয়। মানে এখানে বলা হচ্ছে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে দেশের সরকার যা ঠিক করবে সেটাকে অন্য কেউ বাইরের কোনো শক্তি, অন্য কোনো দেশ কোনোভাবে এখানে ইন্টারফেয়ার করতে পারবে না। নো ইন্টারফিয়ারেন্স বাই এনি আদার কান্ট্রিজ গভর্নমেন্ট রিগার্ডিং দ্য ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, আভ্যন্তরীণ শাসনকার্য পরিচালনার বিষয়ে দেশের সরকারের যে প্রকৃত ক্ষমতাটা রয়েছে সেটাকেই বলা হচ্ছে সার্বভৌম ক্ষমতা বা সভরিন পাওয়ার। তাহলে বাহ্যিক সার্বভৌমিকতাটা কি সেটা একটু আমরা দেখে নিই। বাহ্যিক সার্বভৌমিকতা হলো কোন দেশ তার পররাষ্ট্রনীতি মিন্স ফরেন রিলেশন, ফরেন অ্যাফেয়ার্স কিভাবে মেনটেন করবে, হাউ এ কান্ট্রি উইল মেনটেন ইটস ফরেন রিলেশন উইথ দ্য আদার কান্ট্রিজ, নো থার্ড কান্ট্রি শুড ডিসাইড অ্যাবাউট দ্যাট। মানে দুটো দেশের মধ্যে, মনে করো ভারতবর্ষ এবং জাপান, এই দুটো দেশের মধ্যে সম্পর্ক কেমন হবে সেটা কিন্তু আমেরিকা ঠিক করবে না, বা অন্য পাকিস্তান ঠিক করবে না, বা ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে কেমন সম্পর্ক হবে সেটা কিন্তু আবার মনে করো যে রাশিয়া ঠিক করবে না। এমন অর্থে বিষয়টাকে বোঝানো হচ্ছে যে বাহ্যিক সার্বভৌমিকতা। কথাটা বুঝতে পেরেছো? দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল সভরিনটি। তাহলে এক্সটার্নাল সভরিনটি যে বিষয়টা রয়েছে সেটা এই সার্বভৌমিকতারই একটা অঙ্গ। তাহলে আমরা দেখলাম যে ভারতবর্ষকে কিভাবে সার্বভৌম দেশ বলা হচ্ছে। এরপর আমরা সেকেন্ড পয়েন্টে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক দেশ। ইন্ডিয়া ইজ এ সোশিয়ালিস্ট কান্ট্রি। আমাদের প্রস্তাবনায় ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ইট ইজ ক্লিয়ারলি রিটেন দ্যাট ইন্ডিয়া ইজ এ হোয়াট ইজ কল্ড সোশিয়ালিস্ট কান্ট্রি, সমাজতান্ত্রিক দেশ। তাহলে এই বিষয়টা কি আমরা একটু দেখে নিই। শোনো, এই যে শব্দগুলো বলছি এগুলো দিয়ে কিন্তু দেশের প্রকৃতিটাকে নির্ধারণ করা হচ্ছে, এবং এই এগুলো কোথায় লেখা আছে? সংবিধানে লেখা আছে, তাহলে সংবিধানটা কতখানি গুরুত্বপূর্ণ হলো একটা দেশের জন্য। আমরা আমাদের দেশের এক্সাম্পল দিয়ে বলছি, কিন্তু যে কোনো দেশের প্রকৃতি নির্ধারণে হাউ দ্য কান্ট্রি উইল বি, হাউ দ্য কান্ট্রি শুড বি,
it is clearly written in the constitution of a country. So that is the importance of a constitution. তাহলে আমরা এখন দেখে নিই যে সমাজতান্ত্রিক বিষয়টা কি, যে ইন্ডিয়া ইজ এ সোশ্যালিস্ট কান্ট্রি। হ্যাঁ, এটার মূল কথাটা সংক্ষেপে আমরা যদি বলতে হয় তাহলে এটা বলতে হবে যে যে দেশে মূলত যে উৎপাদন ব্যবস্থা বা বন্টন ব্যবস্থায় সরকারি মালিকানা অধিকতর থাকবে, মানে একটা সোসাইটির মধ্যে ইকুয়ালিটি মেনটেনের চেষ্টা করা হবে, যে সমাজ ব্যবস্থায় একটা সাম্য, ঠিক আছে, যে সমতা স্থাপন করা, এটাই হচ্ছে সমাজতান্ত্রিক দেশের মূল পরিচয়। বুঝতে পেরেছো কথাটা, যে উৎপাদন বন্টন ব্যবস্থায় সরকারি আধিপত্য বেশি থাকবে সেখানে, দ্যাট ইজ কল্ড এ সোশ্যালিস্ট কান্ট্রি। ঠিক আছে, যদিও এটা মানে হয়তো বাস্তবিক অর্থে সবসময় সম্ভব হয় না, কিন্তু তবুও এটা একটা ভারতবর্ষের সংবিধানে লিখিত রয়েছে এবং ভারতবর্ষের এটা একটা বৈশিষ্ট্য। এরপর আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ, যে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়। এটা হচ্ছে দেশের আরেকটা ফিচার, ভারতবর্ষের প্রকৃতির মধ্যে এটা পড়ছে যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। এই কথাটাও কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত রয়েছে। ঠিক আছে, ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ইট ইজ ক্লিয়ারলি রিটেন ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। তো এই ধর্মনিরপেক্ষতার বিষয়টা কি সেটা বুঝতে গেলে আমাদের যেটা প্রথমেই বলতে হয় যে দেয়ার ইজ নো স্টেট রিলিজিয়ন, মানে দেশের ধর্ম বলতে প্রকৃত অর্থে সেভাবে কোনো কিছুই নেই। দেশের ধর্ম কোনো একটা নির্দিষ্ট ধর্মকে দেশের ধর্ম বলে প্রচার করা যাবে না। ওকে, দেয়ার ইজ নো স্টেট রিলিজিয়ন ফর আওয়ার কান্ট্রি। এখানে আরো একটা কথা এটার মধ্যে আসবে, ধর্মীয় নিরপেক্ষতার মধ্যে যে জিনিসটা আসবে সেটা হলো যে প্রত্যেক ব্যক্তির তার নিজস্ব ধর্মাচরণের অধিকার রয়েছে। এভরি পার্সন ইন দ্য কান্ট্রি হ্যাজ গট দ্য রাইট টু পারফর্ম হিজ রিলিজিয়াস রিচুয়ালস। ওকে, মানে প্রত্যেকে তার মতো করে, ধর্ম একটা নিজস্ব বিষয়, সেটা তার মতো করে পালন করার অধিকার ক্ষমতা প্রত্যেকেরই রয়েছে আমাদের দেশে। সেখানে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স চলবে না, সেটা সরকারের পক্ষ থেকেই হোক, কোনো ব্যক্তি বিশেষের পক্ষ থেকেই হোক, অথবা এমনও হতে পারে কোনো একটা ধর্মীয় গোষ্ঠীর দ্বারা অন্য ধর্মীয় গোষ্ঠীর উপর কোনো প্রভাব ফেলা বা নির্যাতন, এসব কিন্তু সরকার কোনো অবস্থাতে বরদাস্ত করবে না, করে না। দ্যাট ইজ দ্য সেকুলার কান্ট্রি। ওকে, এজন্যই ভারতবর্ষকে বলা হয় যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছো কথাটা। এরপরে আমরা যে শব্দগুলির মধ্যে যাচ্ছি সেটা হলো গিয়ে গণতান্ত্রিক, ওকে, এবং প্রজাতন্ত্র। ওকে, ভারতবর্ষ ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক রিপাবলিক। নিশ্চয়ই তোমরা তোমাদের স্কুলে প্রতি বছর 26 জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস পালন করে থাকো, ঠিক কিনা? আমরা সবাই 26 জানুয়ারিতে রিপাবলিক ডে সেলিব্রেট করি আমাদের স্কুলগুলিতে, ঠিক আছে, যেটাকে বলা হয় কি, কারণ ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র। মিনস দ্য পাওয়ার ইজ ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল উইল ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ। ওকে, মানুষ তাদের প্রতিনিধিদের নির্বাচনের মাধ্যমে সিলেকশন করবে। ইলেকশনটা কি? ইলেকশন ইজ নাথিং বাট দ্য সিলেকশন অফ রিপ্রেজেন্টেটিভ, ঠিক কিনা? থ্রু ইলেকশন পিপল সিলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ টু রান দ্য কান্ট্রি। তো এই যে ব্যবস্থাটা, সেটাকেই বলা হচ্ছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র। বুঝতে পেরেছো কথাটা? তাহলে এই যে বিষয়গুলো বললাম, যে 5টা শব্দ দিয়ে আমাদের দেশকে বোঝা যাচ্ছে, মানে আমাদের প্রকৃতিটা কেমন, তোমার দেশ কেমন, আমার দেশ এমন, এই 5টা শব্দ দিয়েই তুমি তোমার দেশকে বুঝিয়ে দিতে পারলে। তো এই যে দেশের প্রকৃতিটা নির্ধারণ করা হলো, সেটা কোথায় লেখা আছে? ইট ইজ ক্লিয়ারলি রিটেন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে দেশের প্রকৃতি নির্ধারণ করা হলো সংবিধানের একটা গুরুত্বপূর্ণ কাজ। এবার আরেকটা বিষয় আমরা দেখিনি, যে সংবিধানের আরেকটা কি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কেন সংবিধান কোন দেশের জন্য প্রয়োজন। ঠিক আছে, দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে 2 নাম্বার, যেটা যে সংবিধান কেন প্রয়োজন, সেটার আরেকটা কারণ আমরা দেখে নিই, যে দেশের কর্মপ্রক্রিয়া নির্ধারণ। দেশের কর্মপ্রক্রিয়া নির্ধারণ বলতে আমরা কি বোঝাতে চাইছি এখানে? আমরা যেটা বলতে চাইছি যে দেশটা কিভাবে চলবে, হাউ দ্য স্টেট উইল রান। আমরা প্রথম দেখলাম দেশটা কেমন হবে, এখন আমরা দেখব দেশটা কিভাবে চলবে, হাউ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এ কান্ট্রি শুড রান। আচ্ছা, তার জন্য আমাদের বুঝতে হবে যে তাহলে দেশের সরকার কি তাহলে বিভিন্নভাবেই চলতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। There are various systems to run the administration of a country. কেমন ধরনের আমরা দেখে নিই, যেমন সেখানে হতে পারে, মনে করো যেটাকে বলা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা যদি বলি যে রাষ্ট্রপতি দ্বারা রাষ্ট্রপতি শাসিত
রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা হতে পারে দেশে, অথবা কি হতে পারে, অথবা হতে পারে যে পার্লামেন্ট দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা হতে পারে। তো পৃথিবীতে বহু দেশ রয়েছে, সব দেশে একই সিস্টেম না, নট দ্য সেম ওয়ে অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রান। তাহলে দেশটা কিভাবে চলবে সেটা কে ঠিক করবে? দ্যাট ইজ অলসো রিটেন ইন দ্য কনস্টিটিউশন। তাহলে আমরা যেটা বলছি যে কোন কোন দেশ রাষ্ট্রপতি শাসিত, মিনস দ্য প্রেসিডেন্ট উইল বি দ্য সুপ্রিম অথরিটি, রাষ্ট্রপতি হবেন দেশের সর্বোচ্চ শাসক। তো যে দেশে রাষ্ট্রপতি সর্বোচ্চ শাসক সেটাকে বলবে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। ওকে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, সেটা আমরা কোন কোন দেশে দেখতে পাই। আবার যেমন মনে করো আমরা আমেরিকার কথা বললাম যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। আবার আরেক রকম যেটা আছে সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, পার্লামেন্টারি সিস্টেম মানে পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে, যেটা আমরা আমাদের দেশে পরিলক্ষিত করে থাকি। তো এটা গেল দুই রকমের সিস্টেম, ঠিক আছে, যে হয় প্রেসিডেন্সিয়াল ফর্ম, আদারওয়াইজ দ্য পার্লামেন্টারি ফর্ম। ওকে, মানে পার্লামেন্টে নির্ধারিত হবে, পার্লামেন্টে, এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে পার্লামেন্টে কারা বসেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। ওকে, দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল সিট ওভার দেয়ার ইন দ্য পার্লামেন্ট টু ডিসাইড অ্যাবাউট দ্য নেশন, ইজন্ট ইট? তাহলে এই যে নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে বসে দেশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করছেন, এটা তো একা কেউ না, এখানে পার্লামেন্টের বহু সদস্যরা রয়েছেন, সারা দেশ থেকে নির্বাচিত প্রতিনিধিরা আসছেন, তাদের বক্তব্য সেখানে পেশ করছেন। তাহলে যে দেশ পরিচালনার যে নিয়মগুলো ঠিক করা হচ্ছে সেটা কোনো একা ব্যক্তি, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তারা কিন্তু ঠিক করছেন না। প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে দেশের জন্য সামগ্রিক সিদ্ধান্ত নিচ্ছেন। দ্যাট ইজ কল্ড দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। তাহলে আমরা দেখলাম এই দুই রকমের গভর্নমেন্ট সিস্টেম রয়েছে দেশ পরিচালনার। আরো দুটো রকম রয়েছে, সেটা হচ্ছে যেটাকে বলতে পারি আমরা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, এককেন্দ্রিক অথবা যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক অথবা যুক্তরাষ্ট্রীয় সরকার। এটাও তোমাদের বুঝতে হবে যে আমরা যেটা বলছি যে দেশটা কিভাবে চলবে। হ্যাঁ, দেশ চলার আরো দুটো সিস্টেম রয়েছে, যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অথবা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। আমরা নর্মালি আমাদের দেশে সাধারণত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যেটাকে বলা হচ্ছে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, আমরা দেখে থাকি এখানে। তাহলে দেশটা কিভাবে চলবে সেটা কিন্তু কনস্টিটিউশনে লেখা রয়েছে। আমরা যেমন আগে দেখলাম যে এটা কি রাষ্ট্রপতি শাসিত হবে না পার্লামেন্ট শাসিত হবে। আবার আমরা দেখছি এটা কি এককেন্দ্রিক হবে না যুক্তরাষ্ট্রীয় হবে। তাহলে এককেন্দ্রিক বিষয়টা কি, মানে যেটাকে বলা হচ্ছে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে একটাই সরকার থাকবে, হয়তো আরো নিম্ন স্তরের পরিচালন ব্যবস্থা থাকতে পারে, বাট দ্য সুপ্রিম অথরিটি উইল বি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকারই হবে শেষ কথা, ঠিক আছে। দেশ পরিচালনার ক্ষেত্রে সেখানে আর অন্য কোন ধরনের অথরিটির বা যার যেসব পরিচালন ব্যবস্থা রয়েছে তাদের ততটা গুরুত্ব সেখানে থাকেই না বলতে গেলে। দ্যাট ইজ ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। আর যুক্তরাষ্ট্রীয় যেটাকে বলা হচ্ছে দ্যাট ইজ ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, মানে বহু স্তর থাকবে, মিনিমাম দুটো স্তর থাকবে। যেমন আমাদের দেশে আমরা কি দেখতে পাই, যেমন দিল্লিতে রয়েছে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদরা রয়েছেন, সারা দেশের জন্য তারা নিয়ম নীতি নির্ধারণ করছেন, দেশ চালাচ্ছেন। আর প্রত্যেকটা রাজ্যে রয়েছেন মুখ্যমন্ত্রীরা এবং তার মন্ত্রী পরিষদ। তাহলে there is central government at New Delhi and in every state there is state government. Okay, the state government is headed by the chief minister and the other ministers, and the central government is headed by the prime minister and the other central ministers. Okay, তো এই যে এভাবে দেশটা পরিচালিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট বা যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে এই যে হাউ দ্য গভর্নমেন্ট উইল রান, দেশটা কিভাবে চলবে সেই নিয়ম নীতিগুলো কিন্তু সংবিধানে লেখা রয়েছে। তাহলে এজন্য সংবিধান প্রয়োজন, ঠিক কিনা? এমনি তো মুখে মুখে বললে হবে না যে দেশটা কিভাবে চলবে। এটা কি মুখে বলে দিলেই হবে যে রাষ্ট্রপতি চালাবেন বা পার্লামেন্ট চালাবে বা এটা যুক্তরাষ্ট্রীয় হবে বা এককেন্দ্রিক হবে? এটা এইভাবে সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাহলে সেখানে এটা অবশ্যই লেখা থাকতে হবে। কোথায় লেখা থাকবে? ইন দ্য কনস্টিটিউশন, সংবিধানেই লেখা থাকবে এই রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতিগুলো। তাহলে আমরা দুটো কারণ দেখলাম যে একটা দেশের জন্য সংবিধান কেন প্রয়োজন। প্রথমত হচ্ছে দেশের প্রকৃতি নির্ধারণ, ওকে, টু ফিক্স দ্য নেচার অফ দ্য নেশন, দেশটা কেমন হবে। দ্বিতীয়ত আমরা দেখলাম দেশটা কিভাবে চলবে, হাউ দ্য গভর্নমেন্ট উইল রান, হাউ দ্য স্টেট শুড রান, সেই যে নিয়ম নীতিগুলো লেখা থাকবে, এই জন্য সংবিধানের প্রয়োজন। তৃতীয়ত আরেকটা জিনিস আমরা দেখি, আরেকটা কারণে কিন্তু সংবিধান প্রয়োজন, সেটা শুধু আমাদের দেশের জন্য নয়, প্রত্যেক দেশের জন্য সংবিধান প্রয়োজন। কেন?
আরো একটা কারণ আছে 3 নাম্বার, যেটা আমাদেরকে আমাদের থেকে সুরক্ষিত করা। আমাদের থেকে সুরক্ষিত করা, তা শুনলে কিরকম মানে অবাক লাগছে মনে হচ্ছে, ঠিক না? যেটা কি বলছে, আমাদেরকে আমাদের থেকে সুরক্ষিত করা মানে? হ্যাঁ, এটাই আসলে ব্যাপারটা। কি এমনও হতে পারে কখনো কখনো, ধরো তুমি তোমার ক্লাসের মধ্যে একটা নতুন নিয়ম তুমি তৈরি করলে তোমার মতো করে, যেটা তো তোমার সুবিধা হবে কিন্তু অন্যদের অসুবিধা হবে। তাহলে তোমার কি মনে হয় সেই নিয়মটা চলবে ক্লাসে বা তোমার পরিবারে? নিশ্চয়ই না। তো তেমনি ভাবে কোনো একটা সমাজ ব্যবস্থায়, কোনো একটা দেশে যদি কোনো ব্যক্তি, কোনো জাতি গোষ্ঠী এমন কিছু নিয়ম তৈরি করতে চায় বা তাদের মতো করে চলতে চায় যাতে তাদের সুবিধা তো হবে কিন্তু অন্যদের অসুবিধা হবে, তো সেই ক্ষেত্রে কি করবে? সেই নিয়মকে কি চলতে দেওয়া যাবে? নিশ্চয়ই না। সো এ ডেমোক্রেটিক কান্ট্রি, মূল কথা হচ্ছে যে গণতান্ত্রিক দেশে এমন কারোরই সেই অধিকার নেই যে তার মতো করে তার সুবিধার জন্য কিছু নিয়ম নীতি তৈরি করে বাস চলতে থাকলাম। এটা তো হয় না, এটা চলতে দেওয়া যায় না। তো এজন্য কি করতে হবে? এজন্যই প্রয়োজন যে আমাদের থেকে সুরক্ষিত করা। তো দ্যাট ইজ রিটেন ইন দ্য কনস্টিটিউশন। এসব সেফ গার্ড যাদেরকে বলা হয়, সেফ গার্ড দেওয়া আছে কনস্টিটিউশনের মধ্যে, যাতে কেউই এই জিনিসটা করতে না পারে। যার যার সুবিধা মতো কোনো ব্যক্তি, কোনো জাতিগোষ্ঠী, কোনো সরকার তার মতো করে কিছু রুল তৈরি করলো, নিয়ম তৈরি করলো যাতে তাদের সুবিধা হবে কিন্তু অন্যদের তো অসুবিধা হবে। সো এই প্রভিশনটা কনস্টিটিউশনে রাখা হয়েছে যে যাতে এরকম না করতে পারে। তাহলে আমরা কি দেখলাম? যে ওয়াই a country needs a constitution, what is the importance of a constitution for a country, একটা দেশের জন্য সংবিধান কতটা প্রয়োজন। তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম এখানে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কি কি বললাম আমরা? যে দেশের প্রকৃতি নির্ধারণ করা, দেশের শাসন ব্যবস্থার গতি প্রকৃতি মানে দেশটা কিভাবে চলবে সেটা নির্ধারণ করা, এবং তৃতীয়ত আমাদের থেকে সুরক্ষিত করা। এই তিনটে কারণে সংবিধান প্রয়োজন। সেটা যে কোনো দেশেই হোক, সেটা আমাদের দেশ হোক, ভারতবর্ষই বলো, যে কোনো দেশ বলো, প্রত্যেকটা দেশের জন্য সংবিধান প্রয়োজন। এখন আমাদের যে আলোচনার বিষয় যেটা বলছিলাম যে ভারতীয় সংবিধান, এই ভারতীয় সংবিধান রচনাটা এটা একটা ইতিহাস। এটা সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। অ্যাকচুয়ালি 1934 এ, ইন দ্য ইয়ার 1934, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তোমরা নিশ্চয়ই নামটা শুনে থাকবে, তোমরা নিশ্চয়ই বই পেয়ে গেছো সবাই এবং পড়াশোনা শুরু করেছো। আমি নিশ্চিত এই বিষয়ে যে তোমরা এবার দারুণ পড়ছো। হ্যাঁ, স্কুলে যেতে পারছো না সেটা অন্য কথা, কিন্তু পড়াশোনা কিন্তু কোনোভাবেই কম করছো না। তোমরা যে অন্যান্য এই ক্লাসগুলো আগে হয়েছে সেগুলো দেখেছো, তাহলে তোমাদের এই বিষয়টা জানা হয়ে গেছে যে in the year 1934 Indian National Congress has demanded for the formation of constituent assembly, গণপরিষদ যাকে বলা হয়। কেন এই 1934 এ, কেন এত আগে কেন? হ্যাঁ, নিশ্চয়ই তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যারা ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে একটা নির্দিষ্ট পথে পরিচালিত করেছিল, তারা তখন বুঝেছিল যে দেশটা যখন স্বাধীন হবে তখন দেশটাকে চালাবে কে বা কিভাবে চলবে, তার জন্য তো একটা সংবিধান প্রয়োজন নাকি? দ্য কান্ট্রি নিডস এ কনস্টিটিউশন when it will become free, when it will become independent. তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি সংবিধান লেখা একদিন দুদিনের কাজ না, এটা কোনো একজন ব্যক্তির কাজ না। একজনে সংবিধান লিখে দিল, এটা কি হবে? সেই দেশের জনগণ কি মানবে যে কোনো একজন ব্যক্তি পুরোটা বিষয় ঠিক করে নিলেন? আর আমাদের মতো দেশের পক্ষে এটা তো অসম্ভব ব্যাপার, যেখানে এত জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী লোকেরা রয়েছেন। তাহলে সেখানে কি করতে হবে? এখানেই প্রশ্ন হচ্ছে যে গণপরিষদ গঠনের কথা, দ্যাট ইজ কল্ড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজটা কি হবে? হ্যাঁ, তারা দেশের জন্য সংবিধান রচনা করবেন। তো সংবিধান রচনা করবেন কথাটা তো কত সহজে বলে দিলাম, আসলে ব্যাপারটা এত সহজ নয়। তারা কি করলেন? অ্যাকচুয়ালি ইন দ্য ইয়ার 1946 আলোচনাটা, ডিমান্ডটা তখন হয়েছিল অনেক আগে। দ্যাট টাইম ইন্ডিয়া ওয়াজ আন্ডার রুলড বাই দ্য ব্রিটিশ। তখন কিন্তু বুঝতেই তো পারছো 1934 তখন ব্রিটিশ গভর্নমেন্ট এখানে ছিলেন। তো এরপরে 1946 এ মূল ইনিশিয়েটিভটা নেওয়া হয়। দ্য মেইন ইনিশিয়েটিভ ওয়াজ টেকেন ইন দ্য ইয়ার 1946 and then 300 members অলমোস্ট, ওকে, 300 মেম্বার্স মিলে তাদেরকে নিয়ে যেটা বলা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি
ফর্ম করা হয়েছিল। ওকে, মোটামুটি 300, যদি এই সংখ্যাটা সম্পর্কে দ্বিমত রয়েছে, যাই হোক, মানে সারা দেশ থেকে বিভিন্ন জাতি গোষ্ঠীর লোকদেরকে নিয়ে, বিভিন্ন চিন্তাধারার বিভিন্ন মতাবলম্বী লোকদেরকে নিয়ে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়েছিল। তো তারা কি করলেন, তারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দেশের, যেমন মনে করো ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, বিভিন্ন দেশ থেকে তাদের সংবিধানগুলো, বিখ্যাত বিখ্যাত যত সংবিধান দেশের, বিভিন্ন দেশের, পৃথিবীব্যাপী, সেসব সংবিধানগুলিকে তারা আনলেন, সেগুলিকে স্টাডি করলেন, সেগুলো পড়াশোনা করলেন, এবং সেগুলো থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে ভারতীয় সংবিধান রচনার কাজটা হলো। আচ্ছা, আমরা দেখিনি ভারতীয় সংবিধান রচনা কালটা কতদিন, সেটা কিন্তু যথেষ্ট সময় নিয়েছে। ওকে, আমরা বলতে পারি যে এটা প্রায় 1948 থেকে শুরু করে আমাদের সংবিধান অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড হয়েছে, যেটাকে বলা হয় 1950-তে। তাহলে 1949 থেকে শুরু করে 1950, এই যে সময়টা, বা তারও আগে থেকে ধরতে পারো, এতটা সময় নিয়েছে ভারতীয় সংবিধান রচনা করার জন্য। কারণ ওই যে বললাম, বিভিন্ন দেশ থেকে ভালো ভালো বিষয়গুলিকে নিয়ে ভারতীয় সংবিধান রচনা করা হয়েছে। তাহলে এই যে বিভিন্ন দেশের সংবিধান থেকে মানে গুড আইডিয়াস, গুড পলিসিস বিন অ্যাডাপ্টেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এতে কি হয়ে গেল, ইন্ডিয়ান কনস্টিটিউশন বিকেম দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট, bulkiest constitution of the world and most complicated constitution of the world। মানে ভারতীয় সংবিধান পৃথিবীর সবচেয়ে জটিলতম এবং সবচেয়ে দীর্ঘতম সংবিধান। বুঝতে পেরেছো সবাই? তাহলে একদিকে আমরা প্রাউডও ফিল করতে পারি, ঠিক না, যে আমাদের সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। সেটা যাই হোক, সেটা অন্য বিষয়। তো এই যে গণপরিষদ গঠিত হলো, তারা বিভিন্ন জনের মতামত নিয়ে ভারতীয় সংবিধান রচনা করলেন, এবং এই গণপরিষদের মধ্যে একটা ছোট্ট বডি ছিল, মানে ছোট একটা কমিটি ছিল, দ্যাট ইজ কল্ড দ্য ড্রাফটিং কমিটি। ওকে, মানে খসড়া যারা ফাইনাল করবেন, ঠিক আছে। 300 জন মিলে তো একটা কাজ, মতামত নেওয়া যায়, কিন্তু একটা কাজ সঠিকভাবে করা যাবে না। তো এই জন্য ড্রাফটিং কমিটি ওয়াজ ফর্ম, যাকে বলা হচ্ছে খসড়া কমিটি, ঠিক আছে। ফাইনাল কাজটা যারা করবেন, তো সেই ফাইনাল করার কাজটা কারা শুরু করলেন, দ্যাট ইজ দ্য ড্রাফটিং কমিটি হেডেড বাই ডক্টর B.R. আম্বেদকর। নামটা সবার তোমাদের কাছে পরিচিত, ঠিক কিনা, যাকে কি বলা হয়, ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের জনক বলা হয় তাকে। কেন? বিকজ হি হ্যাজ টেকেন দিস tireless, okay, means extreme kind of troublesome job was handled by him and his committee, the drafting committee। তাহলে এই যে ডক্টর B.R. আম্বেদকর, তাকে আমরা কি বলি, ভারতীয় সংবিধানের জনক। এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হিসাবে থাকে অনেক সময়, যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, হু ইজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এক কথায় ডক্টর B.R. আম্বেদকর, ঠিক আছে। তো তার কৃতিত্বকে আমাদের এখানে স্বীকার করতেই হবে। তো এই যে গণপরিষদ গঠিত হলো, ভারতীয় সংবিধান রচিত হলো, এখন আমরা দেখে নিই এই যে ভারতের দেশের, মানে পৃথিবীর বৃহত্তম সংবিধান, তার বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখে নিই। ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো একটা আমরা দেখে নিই। তাহলে প্রথমেই বলতে হয় যে, যেটা বলা হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আমরা এখন দেখে নিচ্ছি, বৈশিষ্ট্য সমূহ। ওকে, যে ভারতীয় সংবিধান, এই যে বৃহত্তম সংবিধান বললাম, সেই সংবিধানের মূল বিষয়গুলি কি কি আছে এটার মধ্যে। ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু খুব মজার, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লেই খুব সহজে শিখে ফেলতে পারবে বিষয়গুলো। তাহলে আমরা প্রথম যেটা দেখছি সেটা হলো গিয়ে যে সংসদীয় শাসন ব্যবস্থা। ভারতীয় সংবিধানের একটা মূল বৈশিষ্ট্য হলো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। বিষয়টা সম্পর্কে আমি একটু আগেও বলেছিও, যে তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটার মধ্যে কি রয়েছে, সংসদীয় শাসন ব্যবস্থা। একটা জিনিস দেখো, যে দেশ প্রায় 200 বছর কোন বিদেশি শক্তির দ্বারা শাসিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাহলে সেই দেশের মানুষরা কি বুঝবে না যে তাদের শাসক কেমন হতে হবে? নিশ্চয়ই এই দেশের মানুষের জানা হয়ে গিয়েছিল। আমি স্বাধীনতার পিরিয়ডের কথা বলছি। ওকে, আই এম টকিং অ্যাবাউট দ্য পিরিয়ড অফ দ্য ফ্রিডম স্ট্রাগল, দ্য পিরিয়ড অফ ফ্রিডম স্ট্রাগল। ওই সময় যেসব আমাদের নেতৃস্থানীয় যারা ছিলেন, তারা কিন্তু এটা বুঝেছিলেন যে ভারতবাসীরা বুঝে গেছে যে শাসক কেমন হতে হবে। ব্রিটিশদেরকে দিয়ে, ব্রিটিশ শাসন ব্যবস্থার মাধ্যমে ভারতবাসীরা কিন্তু বুঝতে পেরে গিয়েছিল যে শাসককে কেমন হতে হবে। তাহলে তারা নিশ্চয়ই এই যে সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের গুরুত্বটা বুঝতে পেরেছিলেন, যে কেন এই দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট প্রয়োজন, মানে সংসদীয় শাসন ব্যবস্থা কেন প্রয়োজন। তার জন্য কি করতে হবে,
তার জন্য সারা দেশকে কতগুলো রাজনৈতিক বিষয়ে ভাগ, রাজনৈতিক ক্ষেত্র যেটাকে বলি আমরা বলি কনস্টিটুয়েন্সি, এটাকে বলা হয় কনস্টিটুয়েন্সি, ঠিক আছে? তো রাজনৈতিক ক্ষেত্রে বিভক্ত করতে হবে এবং প্রত্যেক কনস্টিটুয়েন্সি থেকে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখান থেকে আসবেন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, দে উইল কন্টেস্ট দ্য ইলেকশন, এন্ড ওই কনস্টিটিউয়েন্সি থেকে একজন সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন, তিনি পার্লামেন্টে যাবেন, ঠিক আছে? যখন জেনারেল ইলেকশন হবে, যেটাকে বলা হয় পার্লামেন্টারি ইলেকশন বা জেনারেল ইলেকশন বলতে পারো, বা আমরা লোকসভার ইলেকশনও বলি, একই কথা। ওকে, জেনারেল ইলেকশন, পার্লামেন্টারি ইলেকশন বা লোকসভা ইলেকশন, অল দ্য সেম, সবগুলোর একই অর্থ। তো সেখানে কি করা হচ্ছে, দেশের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি যে ভাগ করা হয়েছে জনগণের সংখ্যার ভিত্তিতে, জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে এই কনস্টিটিউয়েন্সি ভাগ করা হয়। তো সেই প্রত্যেক কনস্টিটিউয়েন্সি থেকে একজন নির্বাচিত প্রতিনিধি আসবেন, তিনি কি করবেন, তিনি পার্লামেন্টের সদস্য হবেন, ঠিক আছে? তো পার্লামেন্টের যারা সদস্য হবেন তাদের কাজটা কি হবে, দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা। সেই পার্লামেন্টারি সিস্টেমে যিনি সর্বাধিনায়ক হবেন, ওকে, মানে টপ যিনি থাকবেন, উপরে সবচেয়ে সবার উপরে থাকবেন কে, তিনি হবেন প্রধানমন্ত্রী, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রপতিও রয়েছেন এখানে, ঠিক আছে? তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুজনের দ্বারাই দেশ পরিচালিত হবে। তো পার্লামেন্টারি শাসন ব্যবস্থা সেটা কিন্তু ভারতীয় সংবিধানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা দেখে নিই যেটাকে বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখে নিই, যেটাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এটা কিন্তু ভারতীয় সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। আমরা কাকে বলছি, যেখানে একটি স্তরের বেশি সরকার থাকবে। যেমন যেটা বলি যে কেন্দ্রীয় সরকার রয়েছে দিল্লিতে, আবার প্রত্যেক রাজ্যে মুখ্যমন্ত্রীর মানে প্রতিনিধিত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি সরকার রয়েছে। ওকে, দেয়ার ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট in New Delhi, and in every state there is state government headed by the chief minister. তাহলে এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যেখানে একের বেশি স্তর রয়েছে, আবার তোমরা ক্লাস 6-এ পড়েছো নিশ্চয়ই, যেটাকে বলা হচ্ছে পঞ্চায়েতি রাজ সিস্টেম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। আরবান অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল অ্যাডমিনিস্ট্রেশন তোমরা পড়েছো, যে গ্রামে শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়, যেখানে 3টি স্তর রয়েছে। আবার ঠিক কিনা, যে পঞ্চায়েতি রাজ সিস্টেমে 3টে স্তর রয়েছে, কি কি সেগুলো আমরা যদি একদম নিচ থেকে ধরি, সেগুলো কি, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 3টে স্তর রয়েছে। আবার শহরের শাসন ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু সেখানে 3টে স্তর রয়েছে, যেটাকে বলা হচ্ছে কি, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপাল কর্পোরেশন। তো এভাবে যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, এটাও একটা প্রুফ, দিস ইজ অলসো এ প্রুফ দ্যাট ইট ইজ এ ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। তাহলে যেটা বলছিলাম যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এর যে সমন্বয় সাধনে যে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। কিন্তু কথাটা যত সহজভাবে বললাম, বিষয়টা তত সহজ নয়। এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যেখানে মোটামুটি 2টো স্তর রয়েছে, তাহলে তাদের মধ্যে শাসন ব্যবস্থা পরিচালনার বিষয়ে সমস্যা দেখা দিতেই পারে, যে কে কোন বিষয়টা দেখবে, কে কোন বিষয়টা পরিচালনা করবে। তাহলে তার জন্য কি করতে হবে, তার ব্যবস্থাও কিন্তু সংবিধানে রয়ে গেছে। The Constitution has made the provision so that there cannot be any kind of conflict between the central government and the state government, যাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে শাসন পরিচালনা বিষয়ে কোনো সমস্যা না দেখা দেয়। তার জন্য কি করা হয়েছে, তার জন্য সংবিধানের মধ্যে ব্যবস্থাপনা রাখা হয়েছে যাতে এই সমস্যাটা না হয়। কি ব্যবস্থাপনা, সেখানে 3টে তালিকা রয়েছে, অ্যাকচুয়ালি 4টা আছে মূলত, ঠিক আছে? দেয়ার আর মেইনলি 3 লিস্ট, আরো একটা আছে, আসছি আমরা আলোচনায়। তো যেগুলোকে বলা হচ্ছে, এই তালিকাগুলোর মাধ্যমে কি করা হচ্ছে, ক্ষমতা বন্টন করা হচ্ছে। দ্য পাওয়ার বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ বিন ডিভাইডেড বাই 3 লিস্টস। এই লিস্টগুলো কি কি, হ্যাঁ, আমরা প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে গিয়ে, প্রথমটাকে বলা হচ্ছে যে ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকা বলতে পারো, কেন্দ্রীয় তালিকা, ঠিক আছে, কেন্দ্রীয় তালিকা।
এই কেন্দ্রীয় তালিকা একটা বিষয়, যেটার মধ্যে এমন কতগুলো বিষয় রয়েছে যেগুলোর উপর শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি আইন পরিচালনা, আইন প্রণয়ন করতে পারবেন। বুঝতে পেরেছো কথাটা? দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ গিভেন দ্য সোল অথরিটি, ওকে, এক্সক্লুসিভ অথরিটি টু মেক লস ফ্রম দ্য ইউনিয়ন লিস্ট, বা কেন্দ্রীয় তালিকা, কেন্দ্রীয় তালিকাভুক্ত যে বিষয়গুলো রয়েছে তাদের মধ্যে থেকে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি আইন প্রণয়ন করতে পারবেন, বা প্রয়োজনে পরিবর্ধন করা, বাতিল করা, সেটা শুধু কেন্দ্রীয় সরকারই করতে পারবেন। দ্বিতীয়ত আরেকটা তালিকা রয়েছে, সেটাকে বলা হচ্ছে স্টেট লিস্ট। ঠিক আছে, স্টেট লিস্ট অথবা রাজ্য তালিকা, যেটাকে বলা হচ্ছে রাজ্য তালিকা, তলনিষ্ঠ তালিকা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে এই স্টেট লিস্ট বা রাজ্য তালিকায় কোন বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো যে রাজ্য তালিকায় সেই বিষয়গুলো রয়েছে যেগুলোর মধ্যে থেকে রাজ্য সরকার আইন তৈরি করবে। দেখো কি সুন্দর ব্যবস্থা করা আছে সংবিধানে, যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। এখানে আরো একটা তালিকা রয়েছে 3 নাম্বার, যেটা সেটা হচ্ছে যুগ্ম তালিকা বলা হয়, বা কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা বলা হয়, কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। এটাতে কি রয়েছে? হ্যাঁ, এটাতে এমন কিছু বিষয় রয়েছে, কারণ রাজ্যগুলো তো আর দেশের বাইরে নয়, ঠিক কিনা, যে রাজ্যগুলো আলাদা কোনো কিছু, তা তো নয়, রাজ্যগুলো দেশেরই অঙ্গ। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্টস মাস্ট ওয়ার্ক টুগেদার। এই বিষয়টাকে কনফার্ম করার জন্য, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য কি করা হচ্ছে? কনকারেন্ট লিস্ট রাখা হয়েছে। তো সেই কনকারেন্ট লিস্টে কি রয়েছে, মানে যুগ্ম তালিকায় কোন বিষয়গুলো রয়েছে? হ্যাঁ, সেই বিষয়গুলোই এখানে রাখা হয়েছে, যাদের মধ্যে থেকে কেন্দ্রীয় সরকার as well as রাজ্য সরকার, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট and the state governments can make laws from the concurrent list, যুগ্ম তালিকা থেকে। কথাটা বুঝতে পেরেছো আশা করি নিশ্চয়ই। এছাড়াও আরো একটা তালিকা রয়েছে, যেটাকে রেসিডুয়ারি, মানে অবশিষ্ট যে বিষয়গুলো, সেগুলোর উপর মূলত কেন্দ্রীয় সরকারেরই ক্ষমতা রয়েছে। তো যাই হোক, যে মূল 3টে যে তালিকা রয়েছে, কেন রাখা হলো এগুলো? যাতে নাকি শাসন পরিচালনায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। এই যে আমরা বলছি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্যই কিন্তু এই তালিকাগুলোকে রাখা হয়েছে। বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমরা দেখব আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে ভারতীয় সংবিধানের, সেটা হলো গিয়ে যেটাকে আমরা বলি মৌলিক অধিকার। কথাটা তোমরা নিশ্চয়ই শুনেছ যে মৌলিক অধিকার, ঠিক কিনা? আমরা যেটাকে বলি 3 নাম্বার, এটাকে আমরা 3 নাম্বার বৈশিষ্ট্য হিসেবে ধরছি, যেটাকে আমরা বলছি মৌলিক অধিকার। মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারটা প্রত্যেক ব্যক্তি বিশেষের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজিতে কি বলা হয়? ফান্ডামেন্টাল রাইটস। কেন এটাকে ফান্ডামেন্টাল রাইটস বলা হচ্ছে, মৌলিক কেন বলা হচ্ছে? কারণ এই মৌলিক অধিকারগুলো ছাড়া আমরা বাঁচতেই পারি না। উই ক্যান নট সার্ভাইভ ইভেন উইদাউট দিস রাইটস। তাহলে এই মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা দেখিনি এই মৌলিক অধিকারগুলো কি কি, নিশ্চয়ই তোমাদের জানা আছে। এর মধ্যে কিছু কিছু আমরা প্রথমেই যদি ধরি, সেটাকে বলা হচ্ছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার, ঠিক আছে। ভারতীয় সংবিধানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি? মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কোনগুলো আমরা সেগুলো দেখে নিই। মৌলিক অধিকারের মধ্যে প্রথমেই আসছে যেটা সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, যেটাকে বলা হচ্ছে যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এটা শুধু মুখের কথা নয় যে ভারতবর্ষ, ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা মুখে বলে দিলেই হবে না, ঠিক আছে। বা ইন্ডিয়া ইজ এ সোশ্যালিস্ট কান্ট্রি, এটা মুখে বলে দিলে হবে না, সেটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে না। সেটাকে কোনো সলিড ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থাটা কি? সেই প্রকৃত দৃঢ় ব্যবস্থাটা কি? দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটের মাধ্যমে এটাকে এস্টাবলিশ করার, স্থাপিত করার চেষ্টা করা হয়েছে। তো তার মধ্যে প্রথমেই আসছে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার। কি বিষয়ে সাম্য? হ্যাঁ, যে কোনো ধরনের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সমানভাবে মানে এখানে জীবন যাপনের অধিকার রয়েছে, বা সরকারি ব্যবস্থাপনায় যে কোনো পাবলিক ফেসিলিটি, মানে এনিওয়ান, এভরিওয়ান ক্যান অ্যাক্সেস দ্য পাবলিক ফেসিলিটিস। কথা বুঝতে পেরেছ? তাহলে এই যে পাবলিক ফেসিলিটিগুলো অ্যাক্সেস করার বিষয়ে বা সরকারি ব্যবস্থাপনাগুলোর সুযোগ সুবিধা ভোগ করার বিষয়ে এখানে কোনো ধরনের পার্থক্য করা হবে না। নো ডিসক্রিমিনেশন ক্যান বি মেড on the basis of religion, caste, gender, community, place of birth, etc. যদি কেউ করে, it will be a punishable offense.
এটি শাস্তিযোগ্য অপরাধ হবে কেউ যদি সাম্যের অধিকারকে লঙ্ঘন করে। ইফ এনিবডি ব্রেক্স দ্য ফান্ডামেন্টাল রাইটস ইট ইজ এ পানিশেবল অফেন্স। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট টু ইকুয়ালিটি। তাহলে দ্বিতীয়তটা আমরা কি দেখি? স্বাধীনতার অধিকার। দ্বিতীয় মৌলিক অধিকার যেটা আমরা দেখি সেটা হলো গিয়ে স্বাধীনতার অধিকার। এই বিষয়টা কি? কিসের স্বাধীনতার কথা বলা হচ্ছে? কিসের স্বাধীনতার কথা বলা হচ্ছে? হ্যাঁ, আমরা তো জানি আমরা স্বাধীন দেশে বাস করি, কিন্তু প্র্যাকটিক্যালি এই যে স্বাধীনতার অধিকার সেই বিষয়টা কি? রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম মানে, হ্যাঁ রাইট টু ফ্রিডম তো আছে, তো আমি এখন রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটলাম যে আর কেউ হাঁটতে পারছে না, বা আমি এমন ভাবে, অনেকে বাইক চালায় না কেমন ভাবে, দেখেছো না রাস্তাতে কিভাবে চালায়, ঠিক আছে? তো এটা কিন্তু উচিত নয়। তো যেটা বলছিলাম, এটা স্বাধীনতার অধিকার বলতে তোমার স্বাধীনভাবে বাঁচার অধিকার, তোমার মত প্রকাশের অধিকার। বুঝতে পেরেছো কথাটা? যে বিভিন্ন ধরনের প্রচার মাধ্যম রয়েছে, এই যে আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের সঙ্গে ক্লাস করছি টিভিতে, ঠিক আছে না? তো এটাও একটা প্রচার মাধ্যম। তো এই প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে যে স্বাধীনতার অধিকার সেটা প্রকাশ করার স্কোপ রয়েছে, সুযোগ রয়েছে। পত্রিকা বলো, বিভিন্ন সংবাদপত্র বলো, টিভি বলো, এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, তার মাধ্যমে তোমার মত প্রকাশের অধিকার রয়েছে। আরো একটা বিষয়, তুমি ইচ্ছে করলে, তোমার যদি কোনো সরকারি ব্যবস্থাপনা পছন্দ না হয়, ইউ ক্যান প্রোটেস্ট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট ইটসেলফ। মানে সরকারি কাজকর্মের, কোনো অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার তোমার রয়েছে। দ্যাট ইজ স্বাধীনতার অধিকার। এটাকেই বলা হচ্ছে রাইট টু ফ্রিডম। আরো আছে এটার মধ্যে স্বাধীনভাবে চলাফেরার অধিকার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কোনো অধিকারই কিন্তু আলটিমেট নয়, প্রত্যেকটার মধ্যেই কিছু কিছু বাধা নিষেধ রয়েছে, না হলে দেশ পরিচালনা করাই যাবে না। আমরা যদি বলি মৌলিক অধিকার রয়েছে, আমার স্বাধীনভাবে চলাফেরার অধিকার রয়েছে, তাহলে আমি যে কোনোখানে যেতে পারবো, আমি পার্লামেন্টে ঢুকে যেতে পারবো? নিশ্চয়ই না, এখানে সিকিউরিটির বিষয় রয়েছে। তো এটা মনে রাখতে হবে, দেয়ার ইজ রেস্ট্রিকশন এভরিওয়্যার, বাট অ্যাগেইন দেয়ার ইজ ফান্ডামেন্টাল রাইটস। তাহলে এই স্বাধীনতার অধিকারের মধ্যে যে বিষয়গুলো বললাম, এগুলো কথা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এখানে কিন্তু এই যে বিভিন্ন মৌলিক অধিকারগুলো রয়েছে, তাদের মধ্যে যে আর্টিকেল নাম্বারগুলো, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি প্রয়োজন। আমরা যদি বলি সাম্যের অধিকার, সেখানে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারের মধ্যে 14 to 18, আর্টিকেল নাম্বার 14 to 18 ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মানে সাম্যের অধিকারগুলো যে কোনো যে আর্টিকেলগুলোতে লেখা রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, যে আইনগুলোতে লেখা হয়েছে, সেই আইনগুলোর সংখ্যা হচ্ছে গিয়ে 14 to 18, মানে 14 নাম্বার থেকে 18 নাম্বার পর্যন্ত আর্টিকেলগুলোর মধ্যে সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি লেখা রয়েছে। দ্বিতীয়ত যেটা বললাম স্বাধীনতার অধিকার, সেটা রয়েছে 19 to 22, 19 থেকে 22। এই নাম্বারগুলো তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, যে 92, আর্টিকেল নাম্বার 19 to 22 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেইনস রাইট টু ফ্রিডম। বুঝতে পেরেছো কথাটা? রাইট টু ফ্রিডম। আচ্ছা, আমরা এই অবধি যা আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে। তো এই অবধি যা আলোচনা করলাম, ইচ্ছে করলে তোমরা ফোন করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, যে আমরা আলোচনা করছি মৌলিক অধিকার, যে মৌলিক অধিকারের বিষয়টি কিন্তু ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পেরেছো কথাটা? তাহলে এই বিষয়ের মধ্যে আমরা এখন আরেকটা অধিকার দেখবো, যেটাকে বলা হচ্ছে যে শোষণের বিরুদ্ধে অধিকার। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, মৌলিক অধিকার, আরেকটি মৌলিক অধিকার যেটা রয়েছে সেটা হলো শোষণের বিরুদ্ধে অধিকার। আমরা কার কথা বলছি? রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, যেটা 3 নাম্বার আমরা বলতে পারি মৌলিক অধিকারের মধ্যে, শোষণের বিরুদ্ধে অধিকার। ওকে, শোষণের বিরুদ্ধে অধিকার, সেই বিষয়টা কি আমরা একটু দেখে নিই। শোষণের বিরুদ্ধে অধিকার বিষয়টি কি আমরা একটু দেখে নিই, যেটাকে বলা হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। এর মধ্যে যে মূলত যে জিনিসটা আসে সেটা হলো গিয়ে যে কোনো নো চাইল্ড বিলো 14 ইয়ার্স ক্যান বি এনগেজড ইন এনি কাইন্ড অফ হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস। মানে 14 বছরের নিচে কোনো শিশুকে, হোক ছেলে হোক মেয়ে, কাউকে কোনো ধরনের রিস্কি কাজে, মানে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজে তাদেরকে কিন্তু এনগেজ করা, নিয়োজিত করা যাবে না। যদি কেউ করে তাহলে ইট ইজ এ পানিশেবল অফেন্স, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ, তোমরা তো বলতে পারো, আমরা অনেক সময় দেখি কোনো চায়ের দোকানে বা কোনো গ্যারেজে বা কোথাও এটা রয়েছে, ঠিক আছে? কেউ হয়তো ফোন করছে, কে আছো লাইনে? হ্যাঁ, আছি লাইনে। কেউ কি প্রশ্ন করবে? আচ্ছা, আমরা আলোচনা করি, ঠিক আছে? আমরা প্রশ্নটা শুনলে ঠিক আছে, আমি উত্তর দেব। তো যেটা বলছিলাম, যে
রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। লাইনটা হয়তো পরিষ্কার আসছে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যালো হ্যালো, হ্যালো স্যার। ইয়েস, হু ইজ স্পিকিং? কে বলছো? স্যার আমি রাজদীপ। হ্যাঁ রাজদীপ, কোন স্যার, স্কুল? হ্যাঁ, আপনি যদি আমাকে আসবার সামনের অধিকারটা একটু বুঝিয়ে দেন। সাম্যের অধিকার। ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, তুমি কোন স্কুল থেকে বলছো? হ্যাঁ, স্যার। তুমি কোন স্কুলের স্টুডেন্ট তুমি? স্যার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। বাহ, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। ওকে রাজদীপ, তাহলে যে সাম্যের অধিকার আমরা যেটা বলছি, মানে রাইট টু ইকুয়ালিটি, মানে সংক্ষেপে বলতে গেলে আমরা যেটা বলতে হয় যে জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, জন্মস্থান এসবের ভিত্তিতে কোনো ধরনের পার্থক্য করা যাবে না। দেয়ার ক্যান নট বি এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড, জেন্ডার, প্লেস অফ বার্থ, ওকে, বাই এনি ইন্ডিভিজুয়াল অর বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, কোনো সরকারি ব্যবস্থাপনার দ্বারা বা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা কোনো ধরনের পার্থক্য করা যাবে না। কি বিষয়ে? মানে সরকারি কোনো ধরনের ফেসিলিটি অ্যাক্সেস করার ক্ষেত্রে। বুঝতে পেরেছো কথাটা? কোনো ধরনের সরকারি ব্যবস্থাপনার সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য করা যাবে না এসব ভিত্তিতে। মানে তিনি কি পুরুষ না স্ত্রী, তিনি কি হিন্দু না মুসলমান, ঠিক আছে, তিনি কোন জাতি গোষ্ঠীর, এসবের ভিত্তিতে সরকারি ব্যবস্থাপনার সুবিধা লাভের বিষয়ে কোনো ধরনের পার্থক্য করা যাবে না। আমরা এটাকেই বলছি রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, এর মধ্যে যদিও অনেক বস্তিত বিষয় রয়েছে, তো যেহেতু আমাদের আলোচনাটা আরো কন্টিনিউ করতে হবে, সেজন্য আমরা বলছি। আশা করি বুঝতে পেরেছো রাজদীপ। তো শোষণের বিরুদ্ধে অধিকার যেটা বলছিলাম, যে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এটার মূল কথাটা এখানে কি বলা হয়েছে? যে এনি চাইল্ড বিলো 14 ইয়ার্স ক্যান নট বি এনগেজড ইন এনি কাইন্ড অফ রিস্কি হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস। কেন এটা এনশিওর করা হয়েছে, কেন এটাকে নিশ্চিত করা হচ্ছে? কারণ দেখা গেছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মানে 14 বছরের নিচের বাচ্চারা হয়তো কোনো ঝুঁকিপূর্ণ কাজে তাদেরকে এনগেজ করা হচ্ছে। কোথাও কোথাও এটা আছে যে বাজি তৈরির ফ্যাক্টরিতে বা বিভিন্ন ধরনের, ঠিক আছে, যেগুলো মানে বাচ্চাদের জন্য খুব সুরক্ষিত নয়, হ্যাঁ, জীবনের ঝুঁকিপূর্ণ, এসব কাজে বাচ্চাদেরকে নিয়োজিত করা যাবে না যদি সে 14 বছরের কম হয়ে থাকে। এছাড়াও শোষণের বিরুদ্ধে অধিকার বলতে এখানে আরো কোন ধরনের, যে এনি গ্রুপ, এনি কমিউনিটি মাস্ট নট ডোমিনেট দ্য আদার। ওকে, কোন সমাজের কোন একটা জাতিগোষ্ঠী অন্য জাতিগোষ্ঠীর উপর কোন ধরনের প্রভাব ফেলবে, মানে জোরপূর্বক তাদের যে চিন্তাধারা, তাদের মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেটাও যেন না হয়। দ্যাট ইজ রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। যদি কেউ এমন করে, again it is punishable offense, সেটাকে বলা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। ঠিক আছে, আমরা আরেকটা দেখে নিই, যেটা আরেকটা মৌলিক অধিকারের মধ্যে পড়বে, সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার। ওকে, এই ধর্মীয় স্বাধীনতার অধিকার বিষয়টা কি? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আমাদের ভারতবর্ষের সংবিধানে যেটা উল্লেখিত রয়েছে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। ওকে, রাইট অফ রিলিজিয়াস ফ্রিডম, যেটাকে বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আমাদের সংবিধানে উল্লেখিত রয়েছে। এই বিষয়টা কি, যেটা আমরা বলছিলাম যে দেশের দেয়ার ইজ নো স্টেট রিলিজিয়ন। প্রথম কথা, ধর্মীয় স্বাধীনতার অধিকারের প্রথম কথা হলো দেয়ার ইজ নো স্টেট রিলিজিয়ন, মিনস স্টেট ক্যান নট প্রমোট এনি রিলিজিয়ন পার্টিকুলারলি। গট দ্য পয়েন্ট? মানে কোন একটা রিলিজিয়নকে সরকার কোনোভাবেই প্রমোট করতে পারবে না, মানে এটাকে কি বলবো, মানে বিশেষভাবে উৎসাহিত করতে পারবে না, বা একইভাবে কোন ধর্মগোষ্ঠীকে সেটাকে মানে অবদমিত করতে পারবে না। ওকে, নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। এখানে আরো একটা বিষয় রয়েছে, অনেক সময় এমন হয় একই ধর্মীয় গোষ্ঠীর দুটো গ্রুপের মধ্যে দেখা গেল যে একটা গ্রুপ যেখানে ডোমিনেট করছে, মানে প্রভাব বিস্তার করছে, তাদের দ্বারা আরেকটা গ্রুপ, মানে ছোট গ্রুপ, সেটা প্রভাবিত হচ্ছে। তো এটাও যেন না হয়। ওকে, নো ইন্ট্রা রিলিজিয়াস ডোমিনেশন, এটাকে বলা হচ্ছে নো ইন্ট্রা রিলিজিয়াস। ঠিক আছে, মানে একটা ধর্মের ভিতরেই কোন একটা গোষ্ঠী অন্য একটা গোষ্ঠীকে অবদমিত করতে পারবে না, মানে আননেসেসারি, হ্যাঁ, অযৌক্তিকভাবে প্রভাবিত করতে পারবে না। আবার দুটো ধর্মগোষ্ঠীর মধ্যে একই বিষয়, যে কোনো একটা ধর্মগোষ্ঠী অন্য একটা ধর্মগোষ্ঠীকে কোনোভাবেই তাদের আচার আচরণ রীতিনীতি দিয়ে প্রভাবিত করতে পারবে না। আরো একটা কথা রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে, যেটা হলো গিয়ে প্রত্যেকের তার ধর্মাচরণের অধিকার রয়েছে। এখানে ধর্মাচরণ বলতে আমরা দু ধরনের ধর্মাচরণের করে থাকি সাধারণত। একটা হলো নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো,
আরেকটা বোধহয় ফোন আসছে, কেউ হয়তো ফোন করছে। ঠিক আছে, হ্যালো, কে বলছো? লাইনে কে আছো? শান্তনু দেবনাথ। শান্তনু, কোন স্কুল থেকে বলছো? স্যার আমি উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম থেকে বলছি। বাহ, ভেরি গুড, খুব ভালো স্কুল। বলো শান্তনু, কি বলবে? আজকে ইউর কোশ্চেন। স্যার ইয়েস। স্যার এই শোষণের বিরুদ্ধে অধিকার, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কত নম্বরের আর্টিকেল আছে? শোষণের বিরুদ্ধে অধিকার বলছো, মিন্স রাইট Yes, sir. এগেইনস্ট এক্সপ্লয়টেশন বলছো? এটা এগেইনস্ট এক্সপ্লয়টেশন বলছো? এটা এটা হয়, এটা যদি আমি লিখিনি, ঠিক বলেছো, এটা হচ্ছে 23 and 24। Okay, article number 23 and 24 of the Indian Constitution contains right against exploitation. Okay, Shantanu, আশা করি বুঝতে পেরেছো? So these article numbers are very important for you, isn't it? Okay, thank you Shantanu for calling. Thank you. Okay, যেটা বলছিলাম আমরা ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা করছিলাম। তোমরা দেখতে মানে বুঝতে পেরেছো যে ধর্মীয় স্বাধীনতায় কতগুলো বিষয় রয়েছে এখানে, যে there is no state religion, there is no intra-religious domination, there is no inter-religious, okay, means discrimination, এটা হতে পারবে না। Then every person, every individual, every community has got the right to perform his or her religious activities. যে যার যার মতো করে, কারণ ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিষয়, সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এটা তিনি তার ধর্মাচরণ কিভাবে করবেন, এটা আরেকটা ধর্মের লোক তাকে বলে দিলে হবে না। এখানে there is no interference, okay, no discrimination can be made on the basis of religion। তাহলে সরকার কি করতে পারবে না? On the basis of religion, no discrimination can be made by the government. ঠিক আছে, এখানে কিন্তু সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আরো একটা বিষয় যেটা বললাম, যে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক জাতিগোষ্ঠীর তার ধর্মাচরণের অধিকার রয়েছে। তো এই হলো আমরা যেটা দেখলাম, যে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এরপর আরেকটা বিষয় যেটা রয়েছে, যে শিক্ষা ও সংস্কৃতির অধিকার, যেটাকে বলা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার। ওকে, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটাকে আমরা বলছি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। তো এই যে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস বিষয়টা কি? এটা মানে হলো গিয়ে যে প্রত্যেকে তার তার মতো করে শিক্ষা গ্রহণ করা, বা তার যে সংস্কৃতি রয়েছে। দেখো, আমাদের দেশ এমন একটা দেশ যেখানে এত পরিমাণ জাতিগোষ্ঠীর, এত ভ্যারাইটিস ধরনের জাতিগোষ্ঠীর লোকেরা রয়েছে, অ্যান্ড দ্যাট মেক্স দ্য কান্ট্রি দ্য মোস্ট বিউটিফুল ওয়ান। এত বৈচিত্র্য কোথাও আমরা দেখতে পাই না। এজন্যই তো যুগ যুগ ধরে এই দেশে মানুষেরা এখানে এসেছেন এবং এখানে সংমিশ্রিত হয়েছেন। দে হ্যাভ সেটেলড হিয়ার, দে হ্যাভ লাভড দিস কান্ট্রি। এই হলো আমাদের দেশের একটা বিশেষ গুণ। তো যেটা বলছিলাম, এই যে শিক্ষা এবং সংস্কৃতির অধিকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রত্যেক ধর্মীয় গোষ্ঠীর বা প্রত্যেক জাতিগোষ্ঠীর লোকদের তাদেরকে তাদের কি বলবো, তাদের সংস্কৃতি প্রচার প্রসারের জন্য সুযোগ দেওয়া হয়েছে। তোমরা দেখে থাকবে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো বা ধর্মীয় সংস্থা বা ধর্মীয় প্রচারকেরা, তারা তাদের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে না আমাদের দেশে। দে হ্যাভ দ্য রাইট, দে হ্যাভ গট দ্য রাইট। আরো একটি ফোন আসছে বোধ হয়, দেখি কে লাইনে আছো? হ্যালো, হু ইজ অন দ্য লাইন? স্যার। ইয়েস, হু ইজ স্পিকিং? স্যার আমি দীক্ষিতা বলছি। দীক্ষিতা, কোন স্কুল থেকে বলছো? স্যার শিশুবিহার। শিশুবিহার স্কুল থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা তো আমারই স্কুল। বলো দীক্ষিতা। হ্যালো, স্যার আমাকে আরেকবার ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট একটু বুঝিয়ে দিতে পারবেন? Yes, of course. Federal system of government. Very good question. Very good. I'm really happy that you are listening the classes. I'm really happy. Thank you, Dikshita, for asking question. So we shall, okay, Dikshita যেটা বলছে একটু বলে দিও, ওকে, যে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট মানে কি? তো ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট মিন্স, যেটা আমরা বলতে চাইছি, যে যেখানে একাধিক স্তরের শাসন ব্যবস্থা রয়েছে। ঠিক কিনা? আমরা আলোচনা করেছি যদিও বিষয়টা, যেখানে একাধিক স্তরের শাসন ব্যবস্থা রয়েছে। মানে যেমন আমরা বলতে পারি যে কেন্দ্রীয় সরকার রয়েছে নিউ দিল্লিতে, আবার কি রয়েছে, there is state government in every state, okay, and so that there cannot be any clash between the two levels of government, that is the central government and the state government. মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ফেডারেল সিস্টেম, what do you mean by federal system of government, সংক্ষেপে এটাই বলতে হবে, where there is more than one level of government, means there are two levels of government, that is the central government and the state governments. And there is the provision in the Indian Constitution that the powers have been distributed between the central government and the state government. ওই যে বলেছিলাম তিনটে লিস্ট, there are three lists in the Constitution: union list,
state list and the concurrent list. Through these three lists, the power have been divided, distributed between the central and the state government. So that is the federal system of government. Okay, Dikshita, I think the point is clear. Federal system বুঝতে পেরেছো আশা করি। তো যেটা বলছিলাম, আমাদের আরেকটা যে মৌলিক অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, বিষয়টা কি? সেটা হচ্ছে যে প্রত্যেক সাংস্কৃতিক গোষ্ঠীর বা ধর্মীয় গোষ্ঠীর লোকদেরও কিন্তু এই অধিকারটা রয়েছে, তারা তাদের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন, এই রাইটটা তাদের রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা যেটা তাহলে আরেকটা এই যে আমরা মৌলিক অধিকারে বলছি, আমাদের সময়ও শেষ হয়ে আসছে। লাস্ট আরেকটা মৌলিক অধিকার যেটা রয়েছে সেটা হলো, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার যদিও এটা লাস্টে আসছে, কিন্তু আমার মতে এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। সেটাকে বলা হচ্ছে যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ওকে, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। বিষয়টা কি? এই যে আমরা এতক্ষণ ধরে যে মৌলিক অধিকারগুলো আলোচনা করলাম, এগুলোর কোনো একটা যদি লঙ্ঘিত হয়, ইফ এনিওয়ান ভায়োলেটস এনি অফ দ্য রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, দেন ইউ ক্যান গো টু দ্য কোর্ট। মানে তোমার কোনো অধিকার ভঙ্গ হলে, আমার কোনো অধিকার কেউ যদি ভঙ্গ করে, আচ্ছা আমার অধিকারটা কে ভঙ্গ করতে পারে? হ্যাঁ, আমি একজন ব্যক্তি, তো আমার অধিকারটা আরেকজন ব্যক্তি ভঙ্গ করতে পারে। কোনো একটা সংস্থা, কোনো একটা সংগঠন, ঠিক আছে, কোনো একটা গ্রুপ অফ পিপল করতে পারে, সরকার করতে পারে, আমার রাইট ভায়োলেট করতে পারে। তাহলে এই যে আমার রাইট কোনো ব্যক্তি দ্বারা, কোনো সংস্থা দ্বারা বা কোনো সরকার দ্বারা যদি ভায়োলেট হয়, যদি লঙ্ঘিত হয়, দেন আই ক্যান গো টু দ্য কোর্ট, আই ক্যান ক্লেম দ্যাট মাই রাইটস হ্যাভ বিন ভায়োলেটেড। মানে এটাকেই বলা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। মানে সংবিধানেই ব্যবস্থা রাখা হয়েছে যে কি করে এই আমার রাইটটাকে পুনর্স্থাপিত হতে পারে। হাউ ক্যান আই গেট ব্যাক মাই রাইট? যে মানে যদি কেউ আমার রাইট ভঙ্গ করে থাকে, তাহলে সে শাস্তি পাবে। বুঝতে পারছো কথাটা? মানে তোমার রাইট যদি আমি ভঙ্গ করি, তাহলে কিন্তু আমি শাস্তি পাবো। বা যে কোনো অর্গানাইজেশন, সরকার যেই হোক না কেন, যিনি রাইট ভঙ্গ করবেন, কারো ফান্ডামেন্টাল রাইট ভঙ্গ করবেন, মৌলিক অধিকার ভঙ্গ করবেন, তিনি কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য। তো যেটা বলছিলাম, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় সংবিধানের। আচ্ছা, আশা করি আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার। আশা করি সবাই বুঝতে পেরেছো যে ভারতীয় সংবিধানের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, তো এই সম্পর্কিত তোমরা কিছু আরেকটা লাস্ট পদে একটা ফোন আসছে, দেখে নি কে। হ্যালো, হু ইজ ইন দ্য লাইন? কে আছো লাইনে? হ্যালো স্যার। ইয়েস, কে বলছে? হ্যালো স্যার, আমি আনন্দ। হ্যাঁ বলো, কে বলছো? মৃদুল বলছি। হ্যাঁ, নামটা আরেকবার বলো। মৃদুল দে। আচ্ছা, মৃদুল। আচ্ছা, হ্যাঁ বলো, তোমার প্রশ্নটা কি বলো? স্যার, লঙ্ঘিত মানে কি? বুঝলাম না। লঙ্ঘিত, ভায়োলেট করা মানে নষ্ট করা। লঙ্ঘিত মানে হচ্ছে নষ্ট করা। ঠিক আছে, যেমন আমার মৌলিক অধিকার বা তোমার মৌলিক অধিকার, যদি তোমার মৌলিক অধিকার যেগুলো যদি আমি কোনোভাবে ভঙ্গ করি বা যে কেউ যদি ভঙ্গ করে, সেটাকে বলা হচ্ছে লঙ্ঘিত করা। টু ভায়োলেট দ্য ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, ভায়োলেশন বলা হয়। লঙ্ঘিত এটাকে বলা হচ্ছে ভায়োলেশন। ওকে, ঠিক আছে মৃদুল, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর কলিং। ওকে, আচ্ছা, তো আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তো যে জিনিসটা আলোচনা করছিলাম, ওকে, আমাদের আর সময় প্রায় শেষ। তো যে জিনিসটা আমরা দেখছিলাম যে, তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই করে নিতে পারো, যে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, হ্যাঁ, বা ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো কি কি, বা এই মৌলিক অধিকারগুলোর উপরে ছোট ছোট করে আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে, যে সাম্যের অধিকার বলতে কি বুঝো। ঠিক আছে, তো এভাবে নিশ্চয়ই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।